আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26। আগামী কালকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা এবং তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকে আমরা আলোচনা করব যে একটা সৃজনশীল কিভাবে লিখতে হয়, এমসিকিউ কিভাবে একটা নিন্দা টেকনিক অ্যাপ্লাই করে 30টার মধ্যে কমপক্ষে 30টা প্লাস করা যায় এবং একটা এমসিকিউ কিভাবে লিখে তুমি 9 থেকে 9.5 মার্ক পেতে পারো। এই টোটাল ডিটেইলস ভিডিওতে আলোচনা করবে এবং শুধু আজকে বাংলা পরীক্ষার জন্য না, এই আলোচনাটা যদি তুমি শুনো এবং অ্যাপ্লাই করো, বাংলা, তারপর তোমার হলো পরিমিতি, সমাজবিজ্ঞান, অর্থনীতি থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের তুমি সৃজনশীলগুলো সেম নিয়মে তুমি করতে পারো। বাই দ্য ওয়ে, আমি মামুনুর রশিদ, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তোমাদের ভাইয়া মোহাম্মদ নাজিদুল ইসলাম, পড়ালেখা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, আজকে আমরা একটু ভিডিওটা যেহেতু খুবই ছোট করব আর বেশি বড় করব না, কারণ হলো তোমাদের কালকের পরীক্ষা। সো খুব ছোট করে একটু বোঝাতে স্যার কিভাবে আমরা একটা সৃজনশীল লিখতে পারি, সৃজনশীল কিভাবে লেখা যায় এটা আমাদের আগে শিখতে হবে। আমরা দেখা যাচ্ছে যে অনেকেই ভালো পড়ালেখা করি, ভালো অনেকেই জানি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা একটু কম বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে 2-1 মার্ক কম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এ প্লাসটা ছিটকে যায়। ছিটকে যাওয়ার ফলে দেখা যাচ্ছে রেজাল্টটা আমাদের খারাপ আসে। সেজন্য আমাদের হিসাব করতে হবে যে আমাদের এমসিকিউ মার্ক হচ্ছে কত। এমসিকিউ মার্ক হচ্ছে 30। এমসিকিউ মার্ক হচ্ছে 30। এমসিকিউ মার্ক কত? এমসিকিউ মার্ক হচ্ছে 30। আর হচ্ছে আমাদের হচ্ছে যে লিখিত হচ্ছে এটা হচ্ছে 70। এই হচ্ছে আমাদের 100 মার্কের পরীক্ষা। 100 মার্কের মধ্যে তুমি যদি ভালো করতে চাও তোমাকে এমসিকিউ রাখতে হবে কত? 25 মার্ক সর্বনিম্ন রাখতে হবে। এদিকে হচ্ছে তোমার বাদ বাকি যেটা লাগে সেটা দিয়েই তোমাকে মিল করতে হবে। এখন হচ্ছে আমাদের যে আমরা যে লিখবো, লিখিতটা লিখবো, আমরা লিখিতটা কিভাবে লিখবো সেটা আমাদের বিষয়। আমাদের প্রথমেই যে দেখা যাবে যে কালকে যেহেতু আমাদের বাংলা প্রথম পরীক্ষা, আমাদের প্রশ্নের উপরে লেখা থাকবে যে গদ্য থেকে 2টা প্রশ্নের অ্যান্সার দাও, মানে গদ্য থেকে 2টা বলবে, গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা, তারপর হচ্ছে উপন্যাস থেকে 1টা, তারপর হচ্ছে নাটক থেকে 1টা। তাহলে দেখা যাচ্ছে যে টোটাল হচ্ছে 6টা এবং সব মিলিয়ে 7টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এখন হচ্ছে আমরা তো বলা যায় যে কালকে প্রথম পরীক্ষা, আমাদের হাত দুর্বল হয়ে থাকবে, সেরকম চলবে না। সেজন্য দেখা যাচ্ছে যে আমাদের কি 7টা লেখাও একটা টাফ বিষয় হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে তুমি 7টা লিখলা কিন্তু তুমি এই সিকোয়েন্সটা মেনটেন করলা না, তখন দেখা যাচ্ছে যে তোমার কোশ্চেন দেখা যাচ্ছে অটো 2-1টা বাদ হয়ে যাবে। বাদ হওয়ার কারণে কিন্তু মার্ক একবারই 2টা কোশ্চেন বাদ হয়ে গেলে তো একবারই পরীক্ষা শেষ। এখানে সাথে আমি একটু অ্যাড করি, সেটা হলো যে তুমি তোমাদের সাবজেক্টে বললো যে 70 মার্ক কি, এটা হলো সিকিউ কি না, সিকিউ হলো 70 মার্ক আর হলো এমসিকিউ কত 130 মার্ক, তাহলে মোট হলো 100 মার্ক। সো তোমাকে স্যার যে বললো 25 মার্ক কাদের জন্য বলছে জানো? আমার 25টা কারেক্ট করতে হবে যারা হলো একদম গোল্ডেন এ প্লাস পেতে চাচ্ছ, তোমার আশা হলো গোল্ডেন এ প্লাস পাওয়া, খুবই বেশি হাই লেভেলের, তাদের জন্য স্যার কিন্তু এই 25টার কথা বলছে। বাইরে অর্থাৎ তোমার জন্য কিন্তু 25টার কথা বলে, যারা বই আজ পর্যন্ত খোলনি, আজকে পরীক্ষা আগের দিন করেছে, তোমার 25টার দরকার নেই ভাই। তোমার হিসেবে আমরা আসতেছি। তোমার হিসেবটা কিরকম যে তুমি জাস্ট যারা হলো ভালো স্টুডেন্ট, একদম ভালো স্টুডেন্ট, হাই টপার সবাই স্টুডেন্ট আছো, তারা সারা বছর বই ছাড়া কিছু বুঝো নাই, এদের তোমাদের জন্য একটা কথা হলো, সেটা হলো যে তোমরা এই 7টা যে সৃজনশীল আছে 7টার মধ্যে 7টা অ্যান্সার করতে হবে। কয়টা? 7টার মধ্যে 7টাই অ্যান্সার করতে হবে। কারণ কি জানো? 7টার মধ্যে 7টা যদি অ্যান্সার করো তাহলে তোমার কি হবে, তোমাকে একটা আমি গাণিতিক একটা ম্যাথ বুঝাই দিই। সাপোজ 7টা তুমি অ্যান্সার করলে, 7টা যদি অ্যান্সার করো তাহলে 7টাতে যদি তুমি 6 করেও পাও, তাহলে 6 কত হয় ভাই? 42 মার্ক। আর তুমি যদি কথার কথা তুমি খুব সুন্দর করে 4টা লিখলা, হ্যাঁ, তাহলে 4টা লিখলে 7 মার্ক করে পালা, তাহলে 4 28, এই যে 28 মার্ক পেলা। কোনটা বেশি হলো ভাই? এটা। এখন কথার কথা ভাই, তুমি যদি খুবই কম সময় থাকে এবং তোমার একটা আমাদের একটা করে একটা সৃজনশীল লিখতে গেলে 21 মিনিটের মতো লাগে। তুমি 20 মিনিট ধরে নাও যে 20 মিনিটে তোমাকে একটা এমসিকিউ শেষ করতে হবে, কারণ রিডিং এর একটা ব্যাপার আছে, রিভিশনের একটা ব্যাপার আছে। তো এই যে 20 মিনিট যে তোমার লাগে, এই 20 মিনিটে যদি তুমি কথার কথা লেখা সারা জীবন লেখা খুবই স্লো লেখা, হ্যাঁ, এক পৃষ্ঠায় লিখতে তোমার 20 মিনিট যায়, তাহলে তুমি এক পৃষ্ঠাতে ক খ গ ঘ 4টাই লিখো, তোমাকে
চারটা যে একটা সেন্টেন্সের চারটা অংশ ক খ গ ঘ চারটা পার্ট তোমাকে অ্যাটেন্ড করতেই হবে মাস, তাহলে তুমি আসলে পরীক্ষা খুবই ভালো করতে পারবে। আরেকটা জিনিস হলো, এটা হলো এমসিকিউটা আমার পরে আসছে, স্যার একটু বোঝাই দেবে তোমাদের একটা ক খ গ ঘ তোমাদের কিভাবে লিখতে হয় সেটা খুব সংক্ষেপে বোঝাই দেবে। ঠিক আছে, আমি সংক্ষেপে বলতেছি, তোমরা তো জানো এগুলা, তাও আমি মানে স্মরণ করে দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের খাতা, এটা হচ্ছে খাতা, জেনারেলি আমরা জানি খাতার মধ্যে আমরা একটা মার্জিন দেবো সুন্দর করে এইদিকে, আর মার্জিনটা আমরা কি দিয়ে দিব, আমরা দেবো পেন্সিল দিয়ে। কারণ হচ্ছে কি, তুমি যখন হচ্ছে কলম দিয়ে লিখবা তখন মার্জিনটা এই যে স্কেল টাইপের বসালা না, বসালে তুমি এইভাবে টান দিলে দেখা যাচ্ছে স্কেলের এই জায়গায় কিছু হচ্ছে তোমার কলমের উপদ্রব যেগুলো আছে লেগে থাকে, তখন হচ্ছে তুমি এইদিকে দিবা, দেখা যাচ্ছে যে খাতার মাঝখানে স্কেলটা গেল, মানে মাঝখানে একটু কালো 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 হইলো, তখন দেখা যাচ্ছে যে বিষয়টা খারাপ দেখা যাচ্ছে। খারাপ দেখার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে স্যারের কাছে ওই বিষয়টা ভালো দেখা যাচ্ছে না, মানে একটু সৌন্দর্য কম হইলো। আর কি সৌন্দর্য আমাদের কি থাকতে হবে খাতার মধ্যে। দেখা যাচ্ছে যে তুমি 6টা কোশ্চেনে অ্যান্সার করলা, যে 7 নাম্বারে যে তুমি ঘ নাম্বারটা অ্যান্সার করতে পারলা না, দেখা যাচ্ছে যে তোমার ওই 2 মার্কের জন্য হয়তো এই প্লাসটাও তোমার মিস যেতে পারে। এখন অত কথা বাদ, আমরা শুরু করতেছি যে কিভাবে আমরা একটা কোশ্চেন ভালোভাবে অ্যান্সার করলে 9, 9.5 বা 8 এইরকম পাইতে পারি, সেরকম আমরা করবো। যে আমরা এই যে এটা শুরু করলাম, আমরা লিখলাম যে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে শুরু করলাম, শুরু করে হচ্ছে তারপরে হচ্ছে আমরা 1 নং প্রশ্নের উত্তর দিয়ে শুরু করলাম, শুরু করার পরে এই যে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে শুরু করলাম, নিচে আমরা লিখলাম যে এই যে তোমার ক নাম্বারটা যে আছে, আমরা ক নাম্বারটা এইভাবেও লিখতে পারি, যে এইভাবেও লিখে আমরা এইভাবে নিচে দাগ দিয়ে যে শুরু করলাম যে ক নাম্বারটা এই পর্যন্ত শেষ। মানে এইভাবে লিখলে কি হলো, দেখা যাচ্ছে তোমার একটু স্পেসটা বাড়লো, যে স্যারকে ফাঁকি দেওয়া হলো তা না, কিন্তু এটাও কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধি করে। আর হচ্ছে আরেকটা অনুভবও করা যায়, যেটা হচ্ছে আমরা এই যে মাঝখানে দিলাম ক দিয়ে আরো একটু আমরা নিচে থেকে শুরু করলাম, এই দুইটার মধ্যে তুমি যে কোনো একটা শুরু করতে পারো। তুমি যেটা মাঝে দাও তার সমস্যা নাই, কানিতে দাও কোনো সমস্যা নাই, কিন্তু কথা হলো তোমার এটা কিন্তু জ্ঞানমূলক। কোন নাম্বার কি বলতো, জ্ঞানমূলক। এই জ্ঞানমূলকের জন্য কি এক নাম্বার তো তুমি 1 নাম্বারের জন্য তোমাকে 4 লাইন দেওয়ার দরকার নেই, 1 নাম্বারের মধ্যে 1 নাম্বারই তুমি এক নাম্বারে শেষ করে দিবে, ঠিক আছে? সাপোজ তোমাকে ধরো একটা কথা একটা প্রশ্ন দিল, ক নাম্বার তোমাকে প্রশ্ন দিল যে লাল সাল উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছে? 1922 সালে। কিন্তু 1922 সাল লেখা যাবে না, লিখতে হবে যে লাল সাল উপন্যাসটি 1922 সালে প্রকাশিত হয়েছে। 1922 সালে প্রকাশিত হয়েছে, এটা লিখবা। কিন্তু কথা একদম শেষ সময়, কোনো সময় নেই, হ্যাঁ সময় নাই, আর তোমাকে লিখতে হবে 5 মিনিট সময় আছে তোমাকে। একটা তুমি কি বলছি যে 5 মিনিট থাক, 2 মিনিটে তোমাকে 4টে কাজ করতে হবে, 4টে অপশন কাজ করতে হবে। সেই ক্ষেত্রে তুমি শুধু কোন নাম্বার দিয়ে 1922 দিয়ে দিবা, কিন্তু যখন সময় আছে তোমার হাতে 20 মিনিট, তখন তোমাকে এটা লিখতে দেওয়া যাবে। হ্যাঁ, এটাই লিখতে। লাল সালের উপন্যাসটি 1922 সালে প্রকাশিত হয়, ঠিক আছে? এভাবে দিতে হবে, বুঝা গেল? তারপর এখন আমরা খ নম্বরে আসি। খ নম্বরে আমরা শুরু করলাম, এই যে খ নম্বরটা আমরা এই জায়গায় দিলাম, দিয়ে আমরা নিচে থেকে শুরু করলাম। যে খ নম্বরটা বলছে কি, যে তোমার দেখাবে যে তোমার এই বিষয়টা কার সাথে মিল আছে বা কি, এটা সাদৃশ্যটা একটু মানে হালকা কিছু লিখতে হবে যে আমার এই লাল সাল উপন্যাসে আমাদের এটার সাথে মিল আছে, যে মানে এটার সাথে সাদৃশ্য আছে, লিখে তুমি এই যে লিখলা একটা স্টেপ, এইভাবে লিখলা, এটা হচ্ছে একটা স্টেপ। তারপর হচ্ছে নিচে হচ্ছে তোমার যেটার সাথে মিল আছে ওটা তো তুমি লিখলা, নিচে হচ্ছে তোমার বোর্ড বই থেকে 2 থেকে বা 3 লাইন দিলে আরো ভালো, 2 থেকে 3 লাইন দিলে হচ্ছে তোমার এটা তোমার কোশ্চেন একবার ফুল হয়ে গেল অ্যান্সার। তুমি এখানে এই যে ক নাম্বার দিলা, ক নাম্বার তো তোমার 1 মার্কও কাটতে পারবে না, সেটা হচ্ছে একই পাইলা। আবার হচ্ছে তুমি খ নাম্বারে শুরু করলা, খ নাম্বারে তোমার হচ্ছে দেখা যাচ্ছে এই একটা স্টেপের কারণে 1 মার্ক দিবে যদি সঠিক হয় আর কি, আর হচ্ছে এই একটা স্টেপের কারণে তোমার 1 মার্ক দিবে। মানে এটা কি বলতো, অনুধাবনমূলক। হ্যাঁ, অনুধাবনমূলক কি করতে হয়, যে একটা অনুধাবনের দুটো অংশ, একটা হলো প্রথম অংশটা জ্ঞানমূলকের মতো তোমাকে অ্যান্সার করতে হবে, মানে 1 লাইনে শেষ করতে হবে। আর দ্বিতীয় অংশ মানে দুটো তালা দিবা, ঠিক আছে? আর দ্বিতীয় অংশটা অনুধাবন, একটু তোমার ব্যাখ্যা ওই উদ্দীপকের সঙ্গে এই ব্যাখ্যাটা একটু দিতে হবে, ঠিক আছে? ছোট্টগুলো, খুব বেশি না, 4-5 লাইনে শেষ করে দিবা, শেষ। আর গ নাম্বারটা কি, গ নাম্বারটা হলো, হ্যাঁ, গ নাম্বারটা হচ্ছে 3টা স্টেপে লিখতে হবে। গ নাম্বার মার্ক কত সেটা হচ্ছে 3 মার্ক, 3টা স্টেপে তোমার 3 মার্ক ক্যারি করতে হবে। যেমন হচ্ছে তুমি লিখলা প্রথমে লিখলা যে লাল সালু উপন্যাসের এটা কোন চরিত্রের সাথে মিল আছে, তোমাকে সেই চরিত্রটা কিন্তু আবার সঠিক লিখতে হবে। সঠিক না লিখলে কিন্তু আবার না লিখে যদি বলো যে আমি মার্ক পাইছি, তাহলে হবে না, তোমার এইটা একটু পড়তে হবে। অর্থাৎ তুমি যখন পড়বা উদ্দীপকটা তুমি অটো বুঝবা, কারণ তুমি এতদিন পড়ালেখা করে আসছো। তখন হচ্ছে তোমার গ নাম্বারটা তুমি শুরু করলা, গ নাম্বারটা এভাবে শুরু করলা যে আমাদের এই চরিত্রের কি মজিদ চরিত্রের সাথে মিল আছে, তারপর হচ্ছে জমিলা চরিত্রের সাথে মিল আছে, লিখলা।
ভালো কথা। তারপর হচ্ছে তোমার বোর্ড বইয়ে যে আমাদের যে পড়লাম, আমরা যতদিন পড়লাম যে জমিলার সাথে মিল আছে, জমিলার সাথে কোন কোন বিষয় মিল আছে, জমিলার সাথে এই একটু আলোচনা করলাম, করে তারপরে আমরা বললাম যে ঠিক আছে, আমরা যে এই যে আমরা আলোচনা করলাম, আলোচনার সাপেক্ষে বলা যায় যে এটা জমিলা চরিত্রকেই প্রতিনিধিত্ব করে, কারণ হচ্ছে এর সাথে এইটার মিল আছে। এটাই হচ্ছে গ নাম্বার। তোমার হচ্ছে গ নাম্বার এভাবে লিখলা, তাই হচ্ছে এই জায়গায় তুমি 1 মার্ক পাইলা, এই যে মিল যার সাথে আছে এটা বললা 1 মার্ক। তারপর হচ্ছে তোমার বই থেকে দিলা, এটা হচ্ছে তোমার 1 মার্ক। আর হচ্ছে তোমার যে শেষে যে আছে উদ্দীপক এবং তোমার একটু কমেন্ট, একটা কমেন্ট কি রকম, এটা হচ্ছে 1 মার্ক। 3 মার্ক। এই মোট 3 মার্ক এটা কাটতেই পারবে না। মানে হলো কি, মানে এগুলো সবকিছু এখন কিন্তু ম্যাথের মতো ক্যালকুলেট করা, ঠিক আছে, একদম পুরো ম্যাথের মতো। এই যে এখানে 1 মার্ক, এখানে 1 মার্ক, এখানে 1 মার্ক। সো তুমি যদি এরকম ক নম্বরে একটা প্যারাতে শেষ করতে পারো, খ নম্বরে দুটো প্যারাতে শেষ করবা, গ নম্বরে 3টে প্যারাতে শেষ করবা, ঠিক আছে। গ নম্বরে এসে তোমাকে তো কি করতে হবে স্যার, ঘ নম্বরে এসে তোমাকে প্রথমে 1 বাক্যে ওই যে উদ্দীপক অংশটা চাবে, 1 বাক্যে ওই আনসারটা দিতে হবে। মানে দ্বিতীয় প্যারাতে এসে কি করতে হবে, তোমাকে অনুধাবনটা লিখতে হবে। খ নম্বরে অনুধাবন যেভাবে লিখছো, তুমি গ নম্বরে অনুধাবন যেভাবে লিখছো, অর্থাৎ পরের অংশটা দ্বিতীয় প্যারাটা ঠিক সেম ভাবে দ্বিতীয় প্যারাটা লিখতে হবে। তৃতীয় প্যারাতে এসে কি করতে হবে, উদ্দীপকের সঙ্গে যে মিল অংশটা আছে, তাই না স্যার, ওই অংশটা লিখতে হবে। আর এই চতুর্থ অংশটাতে এসে তোমার যে মন্তব্য, তোমার কি মন্তব্য, নেগেটিভ নাকি পজিটিভ, যদি পজিটিভ দিক হয় পজিটিভ লিখবা, নেগেটিভ দিক হয় তাহলে নেগেটিভ দিক লিখবা। এই তোমার যে মন্তব্যটা নিজস্ব, এই মন্তব্যটা এখানে লিখবে, যে 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক। এই দেখছো 4 মার্ক ক্যালকুলেট করা একদম পুরো ডিটেলস এরকম কিন্তু সাজানো আছে। সো তুমি যদি এভাবে প্রতিটা অংশ ধরে ধরে এটা যদি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও, হ্যাঁ, তুমি যদি সারাদিন পড়াশোনা নাও করো, আর একটা আজকে যদি কালকে যদি পরীক্ষা হলে যা মানে বসতে চাচ্ছ বা পরীক্ষা দিতে যাচ্ছ, যদি এই নিয়মটা জাস্ট ফলো করে একটু লিখতে পারো, মানে তোমার প্যারাগুলো যদি ঠিক থাকে, দেখবে যে তুমি অনেক ক্ষেত্রে স্যার এমনিতে দেখতেছে আর হলো মার্ক দিচ্ছে, হ্যাঁ, দেখতেছে আর মার্ক দিচ্ছে, কারণ তোমার সিস্টেম ঠিক আছে, সিস্টেম ঠিক আছে। আর একটা বিষয় হলো, সেটা হলো যে আমাদের যে এমসিকিউ সিস্টেমটা, তাই না স্যার, এমসিকিউ কটা থাকে, এমসিকিউ মোট থাকে হলো 30টা এমসিকিউ। এই 30টা এমসিকিউ থাকে। তো 30টা এমসিকিউ এর মধ্যে আমরা খুব যেহেতু ভিডিও খুবই ছোট, খুবই সংক্ষিপ্ত আলোচনা করে, সেটা হলো 30টা এমসিকিউ এর মধ্যে তুমি দেখবে যে 50%, হ্যাঁ, 50% বলতে এই যে 15টা এমসিকিউ যেটা তুমি দেখার সাথেই পাবা। যত খারাপ স্টুডেন্ট হও, এই 15টা এমসিকিউ দিবে, এবং 15টা এমসিকিউ দেখবা যে পূর্ববর্তী মানে আগের যে পূর্ববর্তী যে বোর্ডগুলোতে আছে, কোনো না কোনো বোর্ডে আসছিল, কোনো না কোনো কলেজে আসছিল, কোনো ভাবে না আসছিল, মানে 15টা এমসিকিউ 100% তুমি পাবা, ঠিক আছে। 15টা এমসিকিউ 30টার মধ্যে। এই 15টা এমসিকিউ হচ্ছে কি এক কথা প্রকাশ, যেমন আমরা এক কথায় যেমন ক নাম্বারটা লিখি এরকম, তো তোমার আসবে যে পলাশীর যুদ্ধ কত সালে হয়, যে 1757 সালে। এটা তো তোমার এক কথায় উত্তর, এটা তো তোমার কোনো ভাবার বিষয় না। কিন্তু হচ্ছে বাংলায় দেখা যাচ্ছে যে অনেকেই, যে আমরা একটা সমস্যায় পড়ি, যে ভালো পড়েও যে আমরা অপশনগুলো টেস্ট করি না এমসিকিউর ক্ষেত্রে। অপশনগুলো টেস্ট না করার কারণে আমরা একটা যে বড় একটা যে সমস্যা করে দেয়, যে অপশন আমাদের টেস্ট করতে হবে। যেমন হচ্ছে দেখা যাচ্ছে যে একটা দিয়ে উদ্দীপক দিয়ে বললে যে এখানে কবির মনোভাব কি, লেখকের মনোভাব কি, এটা তো মানে করো যে লেখক কি লিখলো, কি করলো, আমরা এই মনোভাবটা ধরাও কিন্তু একটা টাফ বিষয়। কিন্তু আমরা যদি পাঠ্যবইটা ভালো করে পড়ি, তাহলে আমরা অনেকটাই কিন্তু গেস করতে পারি। সেজন্য আমাদের কি করতে, অপশনটা টেস্ট করতে। দেখা যাচ্ছে ক নাম্বারে দিল, ক নাম্বারেই তুমি মনে করবে যে এইটাই মনে হয় আমার রাইট, তুমি ক নাম্বারে দিয়ে আসবে, কিন্তু এটা একটা ভুল ধারণা। তো ক, খ, গ, ঘ সবগুলো অপশনই দেখতে হবে সবগুলো থেকে। আর যেটা বললাম যে 15টা এমসিকিউ দেখার সাথেই, হ্যাঁ, কাজী নজরুলের জন্ম কত, হ্যাঁ, তো কাজী নজরুলের জন্ম তুমি তো দেখার সাথে বুঝবা যে 1899 সাল, এই যে দেখার সাথে বুঝবা, এটা ঠিক মেলা। এরকম কিছু অপশন পাবা যে 15টার মধ্যে 15টা তুমি পাই যাচ্ছ অটোমেটিক। কিন্তু দেখবা যে কিছু কিছু অপশন আছে যেগুলো তুমি বাপের জন্ম তোমার দেখো নাই, হ্যাঁ, এইরকম কিছু অপশন আছে, ওগুলাতে জাস্ট ওই কোশ্চেনের মধ্যে জাস্ট এরকম ক্রস চিহ্ন দিয়ে যাবা, ক্রস চিহ্ন দিয়ে এরকম, কিন্তু মানে একটু অ্যাওয়ারনেস বৃদ্ধি করলেই কিন্তু হ্যাঁ সম্ভব। তো এই যে 15টা, আর বাকি যে হলো এই 4টা যদি বাদও দেই, আর যে ধরো যে 11টা প্রশ্ন দেখতে, এই 11টা প্রশ্ন তুমি দেখবে ক আর অথবা ঘয়ের মতো কনফিউজ লাগতেছে, অথবা খ গয়ের মতো কনফিউজ লাগতেছে। এই কনফিউজ লাগা কোশ্চেনটা তুমি জাস্ট যেটা দুটোর মধ্যে কনফিউজ লাগতেছে, তুমি যেটা জোর বেশি মনে হয় যে এটা হতে সম্ভাবনা আছে, এরকম মনে হচ্ছে, প্রশ্নটাকে ক্লিক করে দিবা। কেননা এখানে কিন্তু নেগেটিভ মার্ক নেই, ইউনিভার্সিটি কিন্তু তোমার খালি নেগেটিভ মার্ক আছে। ইউনিভার্সিটি কি 0.25 মার্ক, বুঝো একটা 0.25 মার্ক মানে কি, আমার কাছে মনে হচ্ছে তোমার মার্কই না, কিন্তু বিশাল কিছু 0.25। তো পরে আমরা বোঝাবো আমরা, আমাদের সামনে কোর্স আসতেছে, কোর্স সম্পর্কে তখন আমরা আলোচনা করবো ইন ডিটেইলস। যেহেতু কালকে আমাদের পরীক্ষা আছে, পরীক্ষা রিলেটেড যত তথ্য আছে এগুলো আমরা দিচ্ছি।
আর এই যে আনসার গুলো আছে এগুলো আমাদের এই 11টা এইভাবে তুমি সবথেকে কাছাকাছি অপশন মনে হয় এটা তুমি দাগাবা। আর যে চারটা এই চারটা তুমি কি করবো জাস্ট আইডিয়া করো, মানে ওই যে কি বলে না চারটা ওই যে গুটি ছাড়ে না গুটি ওইরকম করে তুমি জাস্ট তোমার মতো করে চারটা আনসার করে আসবে। এই যে চারটা তুমি বাপের জন্য দেখো না, বোঝা গেছো ভাই? হ্যাঁ, আর হচ্ছে কালকে যেহেতু আমাদের প্রথম পরীক্ষায় কিছু আমাদের নির্দেশনাও মানতে হবে, যেমন হচ্ছে আমরা এখন যে যে আমরা অতি রাত করে ঘুমার কোনো প্রয়োজন নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই, আমরা তাড়াতাড়ি ঘুমাবো এবং হচ্ছে আমাদের যে কোর্ট ফাইলগুলো যে আমরা রাখি যেখানে হচ্ছে এডমিট কার্ড, তারপর হচ্ছে বিভিন্ন কাগজপাতি যেগুলো আর কি পরীক্ষায় লাগে যেগুলো আমরা রাখি, যে ফটোকপি করা আছে ওগুলো আমরা রাখবো, কলম স্কেল, তারপর হচ্ছে আদার্স যে জিনিসগুলো তোমার লাগে পানি বা তোমার যেটা আর কি যেটা প্রয়োজন ওই জিনিসগুলো তুমি রাত্রেই জোগাড় করবা, মানে রাত্রেই তুমি একটা ভালো জায়গায় রাখবা, দেখে হচ্ছে তুমি সকালে দিন উঠবা, উঠে হচ্ছে তুমি যে খাওয়া দাওয়া করে বাড়ির পরিবারের বাবা মার কাছে সবার কাছে যে আশীর্বাদ দোয়া নিয়ে তুমি হচ্ছে একটু তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করবা সেন্টারে। কারণ হচ্ছে সেন্টারে তুমি প্রথম দিন 40 বা 45-50 মিনিট আগে গেলেই আর কি ভালো হয়। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার কালকে প্রথম দিনে তোমার রোল, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো একটু দেখতে হবে, অর্থাৎ এটা একটু কিন্তু একটা সমস্যা থাকে। রাইট রাইট, স্যার যেটা বললো ওটা আমি লিখলাম, যেটা হলো যে ঘুমটা পর্যাপ্ত হতে হবে। আজকে রাতে তোমাকে তুমি এই ভিডিওটা দেখার পরে জাস্ট মোবাইলটা চটকা মেরে ফালাই দিয়ে তুমি ঘুমাইতে বসো ভাই, অত পড়ার দরকার নেই, মেলা পড়ছো ভাই তুমি জাস্ট এটা তো তুমি জাস্ট ঘুমটা ঠিক মতো দাও, কাগজপাতি যা আছে সব ঠিকঠাক আজকে রেখে দাও, তারপর তুমি সকালবেলা উঠে মা বাবার দোয়াটা নাও ভাই, দোয়াটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, দোয়াটা ভাই তোমাকে নিতে হবে, বাবা তারপর চাচা যারা আছে এদের কাছে দোয়াটা নাও। 4 নাম্বার হলো 30 মিনিট কম্পো, 30 থেকে 45 মিনিট আগে তুমি পৌঁছানোর চেষ্টা করো হলে, ঠিক আছে? ওই তুমি 30 থেকে 45 মিনিট আগে পৌঁছাবা। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তোমাকে ভাই ঠান্ডা মাথায় কুল মাইন্ড নিয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনা তো এখানে অপশন নেই, তোমাদের ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে হবে। কারণ ঠান্ডা মাথা ছাড়া তুমি পরীক্ষাতে দিয়ে খুবই খারাপ করবে যদি ঠান্ডা মাথা থাকে। যদি তুমি খুব ভালো স্টুডেন্ট হও, যদি ঠান্ডা মাথাটা তুমি স্কিপ করে দাও জাস্ট, তোমার কিন্তু ভাই পরীক্ষা খারাপ হয়ে যাবে। সো আমি চাই না কখনো তোমরা পরীক্ষা খারাপ করো, ভালো করার জন্য ঠান্ডা মাথায় সুন্দর করে পড়াশোনা মানে ওখানে পরীক্ষাটা দাও। স্যারের সাথে যিনি হলে ডিউটি থাকবেন তাদের সঙ্গে সুসম্পর্ক একটা বজায় রাখো। এবং তোমার মনের মধ্যে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কনফিডেন্স। আমি সারা জীবন কিচ্ছু পাইনি, তো কি হয়েছে, আমি আজকে পরীক্ষাতে টপ করব, মানে পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর আমার কি হয়েছে, আমি কত পাবো না পাবো সেটা কোনো দেখার টাইম নেই, কিন্তু আমি জাস্ট টপ করবো এরকম একটা মাইন্ডসেট মাথায় রাখবো। বোঝা গেল কিরকম মাইন্ডসেট রাখতে হবে? কারণ এই মাইন্ডসেট যদি তোমার থাকে ভাই, তোমার প্রস্তুতি যদি তোমার 30%ও থাকে, এই 30% পজিশন জাস্ট এই মাইন্ডসেটের কারণে তোমার প্রস্তুতিটা 80% চলে যাবে। বোঝা গেল মাইন্ডসেট বেটার, এটাই কিন্তু সব থেকে ভালো কথা। যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। বড় আর একটা কথা হচ্ছে যে আমরা যে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার প্রথম পরীক্ষা যেহেতু বলতে হবে, যে হচ্ছে আমরা যে প্রথমে যাব, যে আমরা প্রথমে এই যে বললাম যে ঘুম থেকে উঠবা, উঠে তুমি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে সুন্দরভাবে তোমার হলে পৌঁছাবা, যে হচ্ছে তোমার সিটটা আসনটা বের করে সুন্দরভাবে বসবা, বসে হচ্ছে তোমার খাতাটা যে দেবে ওটা নিবা, তারপর হচ্ছে এমসিকিউ যে একটা শিট, যে এমসিকিউ একটা ওয়েমার দেয় ওই ওয়েমারটা নিবা। প্রথমে হচ্ছে তোমার ওয়েমারে কাজ করতে হবে। ওয়েমারে হচ্ছে তোমার হয়তো বা দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে, রোল নাম্বার চাচ্ছে, আর এদিকটা হচ্ছে মানে বিষয় কোড যেটা আছে বিষয় কোড চাচ্ছে, তোমার হচ্ছে রোল রেজিস্ট্রেশন সুন্দরভাবে লিখবা, লিখে নিচের ঘরগুলো পূরণ করবা দেখে শুনে। তোমার অনেক সময় কিন্তু আছে তুমি হচ্ছে দেখা যাচ্ছে পরীক্ষা ভালো দিলা কিন্তু তোমার এই বিষয়টা কিন্তু খারাপ হইলো যে তুমি রেজিস্ট্রেশন রোল নাম্বারটা একটু ভেজাল করলা, তোমার দেখা যাচ্ছে টেনশন, তখন টেনশন থাকার কারণে প্রথম থেকেই পরীক্ষাটা খারাপ হয়ে পরবর্তী পরীক্ষা তো এটা ইফেক্ট ফেলতে পারে হচ্ছে। সেজন্য আমরা প্রথমে রোল রেজিস্ট্রেশনটা সুন্দরভাবে লিখবো, লিখে হচ্ছে দেন তারপর হচ্ছে আমাদের যে কোশ্চেন দিবে স্যার, কোশ্চেন দেওয়ার সাথে সাথে আমরা এখানে যে কোডস যে একটা আছে যে হচ্ছে ক না খ না গ না ঘ সেট কোড, আমরা সুন্দরভাবে সেট কোডটা লিখলাম, লিখে হচ্ছে দেন পূরণ করে আমরা সুন্দরভাবে যে আমরা যে এমসিকিউ দাগানো শুরু করলাম। তারপর হচ্ছে খাতাও তো আমরা ওই যে রোল রেজিস্ট্রেশনটা আমরা লিখলাম, স্কেল টানলাম, টেনে হচ্ছে আমরা দেন লেখা শুরু করলাম। আর হচ্ছে যদি কোনো সমস্যা হয়ে থাকে পরীক্ষা হলে, যে আমার রোলটা লিখতে ভুল হয়েছে, রেজিস্ট্রেশনটা লিখতে ভুল হয়েছে, তখন তুমি যে শিক্ষক থাকে ওই শিক্ষককে সুন্দরভাবে বলবা, স্যার অবশ্যই তুমি একটা মানে সলভ
করে দেবে, এটা নিয়ে কোনো হাউ সমস্যা তো আসলে কোনো প্রয়োজন, হাউ তো আসলে প্রয়োজন শিক্ষকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবা। শিক্ষক তোমার যদি কোনো ভুল হয়, কোথাও যায় কোনো সমস্যা মনে হয়, শিক্ষককে ঠান্ডা মাথায় বোঝাবা, স্যার এই দেখেন এই জায়গায় আমি ভুল করে ফেলছি, কি করণীয়, স্যার তোমাকে ডিরেকশন দিবেন, ওই অনুযায়ী তুমি কাজ করবা, জাস্ট তুমি ভালো করে যেটা করবা ভাই। আর যেটা কথা সবকিছুতে মেনটেন করলাম, তো এক বাক্যে যদি আমরা বলি সেটা হলো যে একটা সৃজনশীল লিখতে হবে কিভাবে। ক নাম্বার হলো জ্ঞানমূলক, এক বাক্যে শেষ করে দেবো। খ নাম্বার হলো অনুধাবনমূলক, যেখানে একটা জ্ঞানমূলক এক লাইনে শেষ করবে একটা, আর 2-3 লাইনে একটু সুন্দর ব্যাখ্যা দিবা। আর গ নম্বরে এসে তোমাকে সেটা হলো কি প্রয়োগমূলক। এই প্রয়োগমূলক কি একটা হলো মানে উদ্দীপকের সাথে কোন গল্পের মিল আছে, এই যে মিলটা দেখাবা প্রথম প্যারাতে। দ্বিতীয় প্যারাতে অনুধাবনের মতো একটু লিখবা। আর তৃতীয় পড়াতে তোমার যে হলো একটু উদ্দীপকের সঙ্গে যে অংশটা এবং তোমার যে গল্পটা, এই গল্পের যে অংশটা, এই দুটো অংশ ম্যাচ করে সুন্দর করে লিখবা। আর ঘ নম্বরে এসে তোমাকে প্রথমে তো ওই ক নম্বরের মতো লিখতে হবে প্রথম প্যারাটাতে, দ্বিতীয় প্যারাটাতে অনুধাবনের মতো একটু লিখতে হবে 2-3 লাইন, তৃতীয় প্যারাটাতে উদ্দীপকের সাথে এবং গল্পের সঙ্গে মিল রেখে একটু লিখতে হবে, এবং 4 নাম্বার প্যারাতে তোমার মন্তব্য দিতে হবে। কি বলেন স্যার? হ্যাঁ, মন্তব্য দিয়ে শেষ করে দিতে হবে। এটা ছিল সার সংখ্যা। এবং এমসিকিউ যদি তুমি বুঝো, তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে জাস্ট যেটা তুমি পারো প্রথমবার দেখার সাথে যেটা পারো 30টা প্রশ্ন করো, ওটা জাস্ট টিক পেরে চলে যাবা। আর যেটা পারো না ওটার সাথে ক্লোজ দিয়ে যাবা। আর যেটা তুমি দুটার মধ্যে কনফিউজ এটাকে রেখে যাবা। যেটা প্রথমে যেগুলো টিক মেরে চলে গেল, এবার যেগুলো কনফিউজ এগুলোর মধ্যে সবথেকে কাছাকাছি উত্তর যেটা তোমার কাছে মনে হয় জাস্ট এটাকে টিক মারবা। হ্যাঁ, তোমার 30টা কোশ্চেনই কিন্তু आंसर করতে হবে, এখানে মাইনাস মার্ক নাই, এটা তো মাথায় রাখতে হবে। 30টা आंसर করতে হবে, হ্যাঁ রাইট। আর যেটা হলো কোর্স দিয়ে চলে গেল, এটা সেটা তুমি গণনার মতো করে তোমার মতো করে দিয়ে দিবা। সো এটাই ছিল ওভারঅল আমাদের আজকের সেশন। এবং কথা হলো যে আমরা আজকে এটা নিয়ে আলোচনা করলাম, ভবিষ্যতে আমাদের কোর্স সম্পর্কে আজকে কোনো প্রমোশন করতেছি না, কোনো প্রমোশন ভিডিও না, আমরা জাস্ট দোয়া করি তোমাদের কালকের যে মানে পরীক্ষাটা এটা যেন ভালো হয় ভাই। হ্যাঁ, ভালো হবে। তোমার অ্যাডমিশন নিয়ে এখন টেনশন করার কোনো দরকার নেই, অ্যাডমিশন কোর্স কোনো দরকার নেই। তুমি জাস্ট একাডেমিক এই যে পরীক্ষাটা এইচএসসি এটা জাস্ট তুমি ভালো করো ভাই। এইচএসসি ভালো করলে একাডেমিতে অটোমেটিক ভালো করো। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। কালকে পরীক্ষাটাতে তোমরা ভালো করো, দোয়া এবং শুভকামনা রইলো তোমাদের জন্য। ঠান্ডা মাথায় তোমার পরীক্ষা দেবে। আর যদি আমাদের এই কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, পরীক্ষা দিয়ে এসে আমাদের মন্তব্যটা জানাবো যে ভাইয়া আপনাদের কথা শুনে আমরা এইভাবে লিখছি, পরীক্ষা ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এবং হচ্ছে এই সিকোয়েন্স অনুযায়ী আমরা যেমন বাংলা, তারপর হচ্ছে তোমার অর্থনীতি, পৌরনীতি, মনোবিজ্ঞান, ভূগোল, ইসলামের ইতিহাস, তারপর হচ্ছে যত আর কি মানবিকের বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, মানে এগুলো আমরা এইভাবেই কোশ্চেন অ্যান্সার করতে পারবো। আর হচ্ছে পরবর্তীতে তোমাদের যেই সাবজেক্ট নিয়ে সমস্যা হয় আমাদেরকে নক করবো, আমরা চেষ্টা করবো। জাস্ট নক দিবা, মানে মামুসিডিকের পেজে নক দিবা, অথবা পার্সোনালি স্যারকে কল দিবা, অথবা তাকে এসএমএস দিবা, আমাকেও পার্সোনালি দিতে পারো। যেখানে তোমরা দাও না কেন বেশ সমাধানটা পাবা ইনশাআল্লাহ। আমরা মামুসিডিকে তোমাদের সাথে আছি এবং তোমাদের এই এইচএসসি ভর্তির যুদ্ধটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আমাদের যা যা করণীয় সবগুলো স্টেপ আমরা ডে বাই ডে আর সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের কালকে পরীক্ষাটা ভালো হোক, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।